শান্তিপুর গ্রামে বাস করত কমলা ও তার দুই ছেলে মেয়ে। ছেলেটা বেশ বড় হলেও মেয়েটা ছিল ছোট। মেয়েটা হবার কিছুদিন পরই কমলার স্বামী এক দুর্ঘটনায় মারা যায়। আর এরপর থেকেই খুব দুঃখে কষ্টে সে দুই সন্তান নিয়ে সংসার চালায়। বাবারে, আমাদের উত্তরের জমিটা চাষ করেই তো বছরের খাবারটা ঘরে ওঠে। তোর দিনু কাকা বলছিল যে খেতে নাকি বেশ খাস হয়েছে। হ্যাঁ মা, আমি কাল একবার মাঠে গিয়েছিলাম, খেতে দেখলাম বেশ ঘাস জন্মেছে। কাল কিছু বেছে এসেছিলাম, আজও আরেকবার যাব। আয় বাবা, দুটো খাবার খেয়ে নে। চল, আমি আর তুই একসাথে হাতে হাতে কাজ করলে কাজটা তাড়াতাড়ি শেষ হবে। কিন্তু বোন তো দাঁড়াতে চায় না মা, শুধু কান্না করে। দাঁড়াবে দাঁড়াবে। কিরে মা বিনা, তুই যাবি নাকি আমাদের সাথে? মাঠে তো খুব রোদ মা, আমার খুব কষ্ট হয়। তুমি আমায় একটা গাছের নিচে দাঁড় করিয়ে দিও মা, আমি পুতুল পুতুল খেলবো আর তুমি কাজ করবে। আমার ছোট্ট পাখিটা। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। এখানে বস মা, আমি আর তোর দাদা ক্ষেত থেকে কিছু ঘাস বেছে রেখে আসি। ঠিক আছে মা, তোমরা যাও, আমি এখানেই খেলা করবো। এবারে ধান কিন্তু বেশ ভালো হবে মনে হচ্ছে রে বাবা। হ্যাঁ মা, কয়দিনে ধানের গাছগুলো কত বড় বড় হয়ে গেছে। এখানে সব থেকে আমাদের ধানটাই সেরা, দেখো মা। হ্যাঁ রে বাবা, এটা আমি অনেক আগেই খেয়াল করেছি। তোর হাতে তো জাদু আছে বলতে হয়। তোর বাবাও ঠিক এমনি তোর মতো ছিল রে। সেই জিনিসই হাত দিত, সেই জিনিসটাই খুব সুন্দর হতো। এমন অভাগা মা, তোকে একটু পড়াশোনাও করাতে পারলাম না সংসারের বোঝা সামলাতে। তুমি তো আমার পাশে আছো মা, তবে পড়াশোনার কি করব? তুমি যে পাশে আছো এটাই তো অনেক। তবে আমার বোনটাকে অনেক পড়াশোনা করাবো। গরিবের ঘরে জন্মেছে, না জানি ওর ভাগ্যে কি আছে। চল বাবা, বেশ কিছু সময় তো কাজ করলাম, এবার বাড়ি চল। দুপুরে রান্না করার তো সময় হয়ে এলো। তারা ক্ষেতের কাজ শেষে বাড়ি ফিরে এলো। মা ছেলের সংসারে কষ্ট হলেও তাদের একে অপরের প্রতি ছিল নিবিড় ভালোবাসা। বাবা রাজু, তুই বিনাকে দেখে রাখিস। আমি তোর ঠাম্মার কাছ থেকে একটা লাউ আনি গে। বাড়িতে যে কোনো তরকারি নেই বাবা। তুমি রান্না করো, আমি নিয়ে আসছি মা, তোমাকে যেতে হবে না। বোন, তুই বসতে থাক, আমি ভালো ঠাম্মার কাছে যাব আর আসব। আচ্ছা দাদা, তুই তাড়াতাড়ি আসবি কিন্তু। ঠাম্মা, ও ঠাম্মা, বাড়িতে আছো নাকি? ঠাম্মা গো। কে? রাজু নাকি রে? আয় বাবা, ভেতরে আয়। না গো ঠাম্মা, মা রান্না করেছে, জলদি করে একটা লাউ নিয়ে যেতে বললো গো। ও আচ্ছা, ওই লাউয়ের বান থেকে একটা লাউ নিয়ে যা। আমি একা মানুষ, রান্না বান্না করে খেতেও ইচ্ছে করে না। কতদিন করে বললাম আমাদের সাথে চলো, একসাথে থাকবো, আমরা সবাই মিলে একসাথে থাকবো। তোদেরই তো সংসার চলে না, তার উপরে তোদের সাথে কি করে থাকি বলতো? ঠাম্মা, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, আমি গেলাম গো, তুমি দুপুরে খেতে এসো। চলে এসেছিস বাবা? সে কখন গেছিস? এক্ষুনি তো বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। ঠাকুমার সাথে একটু কথা বলছিলাম মা। বোন কই? ও আবার বৃষ্টি খুব ভয় পায় তো। দেখ ঘরে আছে, যা ওর কাছে গিয়ে একটু বস, আমি এক্ষুনি রান্নাটা শেষ করে আসছি।
নে বাবা, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে। বৃষ্টি যেভাবে চেপে বসেছে, মনে হচ্ছে না সহজে থামবে। আমাদের ক্ষেতটা এমনিতেই নিচু জায়গায়, যদি দুদিন বৃষ্টি হয় তবে তো ফসলের খুব ক্ষতি হয়ে যাবে। সৃষ্টিকর্তা যেটা ভালো মনে করেন সেটাই করবেন। অনেক দিন যাবৎ বৃষ্টি পড়ার কারণে চারপাশে সবকিছু ডুবে গ্রামে জল ঢুকতে লাগলো। হায় সৃষ্টিকর্তা, এই তো বন্যা শুরু হয়ে গেছে। আমাদের আমাদের এবার হবে কি? মা মা আমার কিন্তু খুব ভয় করছে। কিছু হবে না সোনা, ভয় পাস না। যা ঘরে গিয়ে বসতে লাগ, আমি তোদের জন্য খাবার বানিয়ে আনছি। এই হাবু, শিবু, তোরা জলদি করে একটা ভেলা তৈরি কর। খবরে শুনলাম আশেপাশের জেলাগুলোতে ভয়াবহ বন্যা হচ্ছে। আমাদের গ্রামেও তো জল ঢুকে পড়েছে রে, তা বলা যায় না কখন কি হবে। আগে জমিদার মশাই, আমিও আপনাকে সে কথাই বলতে চাচ্ছিলাম। ভেলাটা খুব মজবুত করে বানাস। যা, হাত লাগিয়ে কাজ কর। সেদিন পেরিয়ে রাত এলো। আশপাশের সবকিছু ডুবে যাওয়ায় প্রবল স্রোতে শান্তিপুরে বন্যা ঢুকতে শুরু করলো। সকাল হতে না হতেই গ্রামের অধিকাংশ বাড়িগুলো ডুবতে শুরু করলো। আমি তো বুড়ি মানুষ, কি করে এই স্রোত পেরিয়ে ওপারে যাই? হায় সৃষ্টিকর্তা, এবারের বন্যায় মনে হয় মৃত্যু অনিবার্য। জমিদার মশাই, আমাদের একটু বাঁচান। আমরা যে এই ভয়াবহ বন্যায় মারা পড়ব, বাঁচান আমাদের জমিদার মশাই। নিজে বাঁচলে বাপের নাম। আমার ভেলায় এত মানুষ ওঠানো যাবে না, ভেলা তো ভেঙে যাবে। বাবা, আমি বুড়ি মানুষ, আমাকে একটু নাও না তোমার ভেলায়। আমি যে সাঁতার জানি না বাবা। কানে কি কথা যায় না? আমার পরিবার নিয়ে কোনো রকমে বাঁচতে পারলেই হচ্ছে। এই বিপদের সময় যে যার মতো পথ খোঁজো, যাও। হায় সৃষ্টিকর্তা, এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে করবোটা কি আমি? কোথায় যাব? সালের ওপর কত সময় থাকবো? মা মা এই বন্যার পানিতে কি আমরা মারা যাব? না রে মা, তোদের কিচ্ছু হবে না। আমরা সবাই আবার একসাথে থাকবো। মা, আমি কি সাঁতার কেটে দেখে আসবো ঠাম্মার কি অবস্থা? সে তো বুড়ি মানুষ, একা একা আছে। বাবারে, স্রোত তো উল্টা বইছে। এই অবস্থায় বের না হওয়াই ভালো। চালটাও তো ডোবার মতন অবস্থা। মা আমার কিন্তু খুব ভয় করছে। মা দেখো না, পানি কেমন উঁচু হচ্ছে আবার নিচে নামছে। কিছু হবে না রে মা, হায় আমার বুকের ভেতর হায়। বাবা রাজু, সামনে যা পাস তা আঁকড়ে ধর। বিনা মা, আমাকে শক্ত করে জড়িয়ে ধর। মা মা ও মা, আমার খুব ভয় করছে। আমার পেটে যে শুধু পানি ঢুকে যাচ্ছে। মা কিছু হবে না মা, আমি আছি তো। হায় সৃষ্টিকর্তা, রক্ষা করো, রক্ষা করো আমার মেয়েটাকে। মা, বোনকে তোমার কাছে টেনে নাও। বাবা, স্রোতের সাথে যে আর পেরে উঠছি না। আমার মেয়েটা যে কত কষ্ট পাচ্ছে। বিনা, রাজু রে, আমার মেয়েটা বেঁচে গেছে। কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমার মেয়েটাকে। গ্রামের অধিকাংশ সব ঘর ডুবে যেতে লাগলো। বুড়ির ঘরও প্রায় ডুবুডুবু। এমন সময় দূরের একটা বড় ভেলা দেখতে পেয়ে অনেকে একসাথে চিৎকার করে উঠল। বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও, আমরা সবাই ডুবে যাচ্ছি, বাঁচাও, বাঁচাও। দাদা,
দূরের ঘরগুলো তো ভালোভাবে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে ওই দিক থেকে চিৎকার ভেসে আসছে। হ, তাড়াতাড়ি ভেলাটা ওই দিকে নে। আহারে দেখ কত মানুষ ওইখানে, সবাই রে ওঠা। আমার মেয়ে। মা, কেঁদো না মা, ঠাম্মাকে তো দেখছি না। ও ভেলা কাকু, ওই বাড়িতে একজন বুড়ি ছিল, আপনারা কি দেখেছেন? না তো বাবা, ওই বাড়িতে যাই নাই এখনো। রাকেশ দা, চলো ওই বাড়িতে যাই। আরে ওই তো একজন পানিতে ডুবে যাচ্ছে প্রায়, তাড়াতাড়ি ধরো। সৃষ্টিকর্তা তোদের বাঁচিয়ে রাখুক বাবা। তোরা এত বড় ভেলা কোথায় পেলি? বন্যার শুরুতে আমরা দু ভাই ভেলাটি গ্রামের সবার জন্য তৈরি করেছিলাম। আমরা একে একে পুরো গ্রামের মানুষকে রক্ষা করতে পেরেছি। এই পাশটা গ্রামের শেষ মাথায় বলে আসতে একটু দেরি হয়ে গেল আমাদের। আর একটু আগে এলে আমার মেয়েটিকে বাঁচানো যেত। বন্যার স্রোতে আমার মেয়েটা আমার হাত ফসকে ভেসে গেছে। কাঁদিস না রে মা, তোকে সান্ত্বনা দেবার ভাষা আমার নেই। ধৈর্য ধর, ছেলেটাকে আঁকড়ে ধরে বাঁচাবার নতুন করে। বাঁচাও 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 আমাকে, রাক্ষসী মাছে তাড়া করেছে। বাঁচাও, তোমাদের ভেলায় আমাকে জায়গা দাও, বাঁচাও আমাকে। তোর মতো মানুষের বাঁচার অধিকার নেই। তুই মাছের পেটেই যা। যে অন্যের বিপদে এগিয়ে আসে না, তার শাস্তিটা এভাবেই হওয়া উচিত। আহ, দেখতে দেখতে বর্ষাকাল চলেই তো এলো। এখন তো ইলিশ মাছের মৌসুম শুরু হয়ে যাবে। আহ হা হা, কতই না স্বাদ। আহ, কি যে মজা। কি গো, তুমি রান্না না করে একা একা কি বকছো? কিসে এত স্বাদ? বলি কি, বর্ষাকাল তো চলেই এলো। এই সময় ইলিশের ভরা মরশুম। এই বর্ষার মরশুমে তো আমাদের বাঙালিদের সেরা স্বাদের খাবার পাওয়া যায়। এবছর কি আর মনে আছে তোমার? তুমি আমাদের পদ্মার সেরা স্বাদের ইলিশের কথা বলছো? হ্যাঁ গো হ্যাঁ, ইলিশ হলো আমাদের পদ্মার ঐতিহ্য। সারা দেশের মধ্যে সেরা মাছের স্বাদ আমাদের জাতীয় মাছ ইলিশ। আহ, এমন স্বাদের মাছ কোথাও খুঁজে পাওয়া যায় না গো। হ্যাঁ গো, সবাই তো সারা বছর এ মাছের জন্যই অপেক্ষায় থাকে। কবে বর্ষা হবে, আর কবে পদ্মার পানি ফুঁসে উঠবে, আর কবে সবাই টাটকা সুস্বাদু পদ্মার ইলিশ খাবে গো। হ্যাঁ গো হ্যাঁ, ইলিশ তো স্বাদের সেরা মাছ। অপেক্ষায় তো থাকতেই হয়। এমন স্বাদের মাছ তো আর দ্বিতীয়টা নেই। সেখানেই যাও না কেন, এমন মাছ আর কোথাও খুঁজে পাবে না। বলি কি, চলো কদিন তোমার মায়ের বাড়ি ঘুরে আসি। শাশুড়ি মায়ের হাতের সর্ষে ইলিশ, ইলিশ পাতুরি, ইলিশের ঝাল ঝাল ঝোল, আহ কি যে স্বাদ! এই স্বাদ যেন মুখে লেগে থাকে। সত্যিই যাবে? আরে হ্যাঁ, অনেকদিন তো হলো শ্বশুর বাড়ি যাই না। আজ মনটা বড্ড শ্বশুর বাড়ি করছে গো। বাড়ির সকল কাজ তাড়াতাড়ি গুছিয়ে নি, তুমি একটু বসতে লাগো না। রিনা, রিনা, মা কোথায় রে তোরা? আয় দেখ তোদের জন্য কি এনেছি। এই, মায়ের গলার মতো না, মা এলো নাকি? আমি রে মা, আমি। মা তুমি? আমরা তো এক্ষুনি বের হচ্ছিলাম তোমার কাছে যাব বলে।
হ্যাঁ রে মা, আমাদের বাজারে তো চাঁদপুরের বিখ্যাত ইলিশ উঠেছে, আর জামাই বাবা তো আমার হাতের সর্ষে ইলিশ খেতে খুব পছন্দ করে, তাই একটু সর্ষে ইলিশ করে আনলাম। ও মা, বাইরে কেন দাঁড়িয়ে আছো? ঘরে এসো, বসো না, বাইরে সে গরম। তোমার জামাই মাত্রই তোমার হাতে ইলিশ রান্না করার কথা বলছিল। দেখেছো, আমার মা অনেক বছর বাঁচবে। আরে মা, কেমন আছেন? কখন আসলেন? আমি আর রিনা মাত্রই আপনার কথা বলছিলাম। আসি বাবা, বয়স হলে মানুষ আর কেমন থাকে, তেমনি আসি। ওগো, তোমার জন্য সর্ষে ইলিশ এনেছে। ওগো, তাই নাকি? দাও, তাহলে আমাকে কটা খেতে দাও। মায়ের হাতের সর্ষে ইলিশ, আহ, সেই স্বাদ লাগে গো বউ। ওরে, আমার নানু ভাই কোথায়? কোথায় গেল সে? ঠাম্মি, তুমি এসেছ? কি মজা, কি মজা! ঠাম্মি, আমার জন্য তুমি কি নিয়ে এসেছো গো? আমাকে দাও না। আমি তোর জন্যে সর্ষে ইলিশ রান্না করে এনেছি। না না না, আমি সর্ষে ইলিশ খাবো না। আরে নানু ভাই, এ কি বলিস তুই? আমাদের দেশের মানুষ সহ সারা দেশের মানুষ এই মাছ খাওয়ার জন্যে পাগল। এই মাছ পেলে মানুষ আর অন্য মাছ খেতে চায় না। এই মাছের স্বাদ যেমন তেমন স্বাদ নয় রে, একবার খেলে মুখে লেগে থাকার মতন স্বাদ। সত্যি বলছো ঠাম্মি? সত্যিই কি ইলিশ মাছ খুব স্বাদের মাছ? হ্যাঁ রে ঠাম্মা, একবার খেয়েই দেখ না কি মজার। আচ্ছা নানু ভাই, এটা খেলে আমি তোমায় একটা গল্প শোনাবো। আগে গল্পটা বলো, তারপরে খাবো। কি গল্প বলো না ঠাম্মা? তোমার নানা পদ্মার ইলিশ ধরতে যেত, সেই ইলিশ মাছ ধরার গল্প বলবো তোমায়। রাজু, খা বাবা, খা। একেবারে পদ্মার খাঁটি ইলিশ, একবার খেলে মন চাইবে বারবার খেতে। না না বাবা, আমি খাবো, আর খেতে খেতে ঠাম্মার কাছ থেকে পদ্মায় ইলিশ ধরার গল্প শুনবো। ঠাম্মা, বলো, নানা কেমন করে মাছ ধরতো? আচ্ছা শোনো তাহলে। সে অনেক বছর আগের কথা, যখনই বর্ষার মৌসুম শুরু হতো না, তখন তোমার নানা নৌকো নিয়ে পদ্মার গভীরে চলে যেত। গিন্নি, ও গিন্নি, পদ্মায় পানি বাড়া শুরু করেছে গো। আমি ইলিশ ধরতে যাব, তুমি সাবধানে থেকো। আমার আসতে 4-5 দিন সময় লাগবে। কি গো, এত সময় লাগবে কেন? আজ পদ্মার মাঝের দিকে যাব, বিশাল বড় বড় মাছ ধরব। মাঝ দিকে না গেলে বড় ইলিশ পাওয়া যায় না। ঠিক আছে, সাবধানে যেও। যতীন পদ্মা নদীর মাঝের দিকে এসে মাছ ধরার জন্য জলে জাল ফেলতে শুরু করলো। অনেকবার তো জাল ফেললাম, মাছ ধরা পড়ছে না কেন আজ? দেখি, আরো কয়েকবার জাল ফেলি। মনে তো হচ্ছে জালে এবার মাছ বেঁধেছে। মাছটা তো খুব বড়। বাবারে, এত বড় ইলিশ তো আমি জীবনে দেখিনি। মেরো না আমায়, ধরো না আমায়, তুলো না জালের উপর। জলের উপর তুললে আমি মারা যাব। কে কে কথা বলছে? এখানে তো কেউ নেই, তাহলে কে কথা বলে? আমি গো মাছি, আমি ইলিশ কথা বলছি, আমায় মেরো না। আরে বাহ, তুমি মাছ হয়ে কেমন করে কথা বলছো? মাছেরা কি কখনো কথা বলতে পারে? কেন পারবে না? আমি তো দিব্যি তোমার সামনেই কথা বলছি। তা তুমি আমার কাছে কি চাও? আমাকে তোমার নৌকায় না তুলে আমায় আবার পদ্মার উত্তাল ঢেউয়ে ছেড়ে দাও। এই সুন্দর ঢেউয়ের মাঝে আমি মন খুলে সাঁতার কাটতে চাই।
কিন্তু আমি তো পদ্মার বুকে এসেছি মাছ ধরার জন্য, ইলিশ মাছ। সেই কখন থেকে একটাও মাছ ধরতে পারছি না, মাত্রই তোমাকে ধরলাম। তোমাকে ছেড়ে দিলে আমার কি লাভ হবে বলো? হবে গো হবে, তোমার ঢের লাভ হবে। আমায় ছেড়ে দিলে আমি তোমায় একটা সুর শিখিয়ে দেব। সেই সুর ধরলে তোমার জালে সব বড় বড় ইলিশ নিজেই এসে ধরা দেবে। তাই নাকি? তাহলে তো আমার আর কোনো কষ্টই থাকবে না। ঠিক আছে, এই নাও, তোমাকে ছেড়ে দিলাম। যতীন মাছটিকে পদ্মার জলে ছেড়ে দিল, আর মাছটা যতীনকে সেই মধুর সুরটি শিখিয়ে দিল। মাঝি, তোমায় অনেক ধন্যবাদ। ভালো থেকো তুমি। আসি গো, আজ তাহলে আসি আমি। ওমা, সত্যি বলছো ঠাম্মা? তারপরে কি হলো? আর তারপর থেকেই তোর নানা সেই সুর ধরেই বড় বড় ইলিশ ধরে আনতো। আর আমরা সবাই মজা করে সেই পদ্মার টাটকা মাছ খেতাম। আহ, সেই সকল মাছের কি স্বাদ ছিল! মনে হচ্ছে সেই স্বাদ আজও মুখে লেগে আছে। ঠাম্মা, আমাকে সেই সুর শিখিয়ে দাও না। কেন রে রাজু, তুই সুর শিখে কি করবি? আমি পদ্মায় যাব ইলিশ ধরতে। তুই তো ইলিশ মাছ পছন্দই করিস না, তাহলে ইলিশ ধরে করবিটা কি? ঠাম্মা, এই দেখো, আমি তো ইলিশ মাছ খেয়ে ফেলেছি। ইলিশ মাছটা খুব মজার ছিল। বাহ, তাই নাকি? হ্যাঁ গো মা, বাংলাদেশের পদ্মার ইলিশ সেরা। কিন্তু নানু, সেই সুর তো তোর নানা কাউকে শিখিয়ে দিয়ে যায়নি। ইস, নানা শিখিয়ে দিলে আমি মাছ ধরতে যেতাম। পাকা ছেলের কথা শোনো। রিনা, ও রিনা। কি হয়েছে দিদি, ডাকছেন কেন? বাড়িতে আজ বুঝি সর্ষে ইলিশ রান্না করেছিস? আমরা তো এখনো ইলিশ চোখেই দেখতে পারলাম না। আর তোরা কোথায় পেলি? আমরা যে ইলিশ রান্না করেছি তা তুমি জানলে কিভাবে? এটা বাংলাদেশি পদ্মার ইলিশ বলে কথা, জানা লাগে? এটার ঘ্রাণ চারদিকে ম ম করছে। শুধু আমি না, আশপাশের সবাই জানে রাজুদের বাড়ি আজ সর্ষে ইলিশ রান্না হয়েছে। সত্যি ইলিশ মাছের খুব ঘ্রাণ। চারিপাশটা একেবারে ইলিশের সুগন্ধ ছড়িয়ে পড়েছে। দিদি, আমরা তো ইলিশ রান্না করিনি, মা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছে। রাজুর বাবা তো মায়ের হাতের সর্ষে ইলিশ খুব পছন্দ করে, তাই মা এনেছে। ও তাই তো বলি, আমাদের এখানকার বাজারে তো এখনো ইলিশ মাছ ওঠেনি। ঠিক আছে, থাক তাহলে, আমি যাই তবে। বাহ, বাংলাদেশের পদ্মার ইলিশ এত বিখ্যাত, এত স্বাদের, এত মজার, আমি তো আগে কখনো জানতামই না। হ্যাঁ রে নানু, আমাদের বাংলাদেশি পদ্মার ইলিশ সব থেকে বিখ্যাত। এর গন্ধ, স্বাদ, চেহারার সবকিছুই আলাদা। অন্যান্য দেশের মানুষেরা আমাদের পদ্মার ইলিশ খুব পছন্দ করে। তারা সবসময় অপেক্ষা করে থাকে বাংলাদেশের পদ্মার ইলিশ খাওয়ার জন্যে। হ্যাঁ, করবই তো। আমিও তো আজ থেকে অপেক্ষা করব। পদ্মার ইলিশের স্বাদ তো মুখে লেগে থাকার মতো। এ স্বাদ তো ভুলবার নয়। এত স্বাদ তো অন্য কোনো মাছে নেই। হ্যাঁ রে নানু ভাই, এর স্বাদ তো কখনো ভুলবার নয়। আগে আমরা যে ইলিশ খেতাম তার স্বাদ ছিল আরো বেশি। আচ্ছা ঠাম্মা, ইলিশের জন্ম কি পদ্মাতেই? না রে রাজু, ইলিশ মূলত নোনা পানির মাছ। ইলিশ সমুদ্রে থাকে। ওদের যখন পেটে ডিম আসে, তখন ইলিশ মাছগুলো বাচ্চা ছাড়ার জন্য নোনা পানি ছেড়ে আমাদের পদ্মার বুকে এসে আশ্রয় নেয়। কেন ঠাম্মা, সমুদ্রে থাকলে কি হয়? লোনা পানিতে ডিম নষ্ট হয়ে যায়, আর লোনা পানিতে বাচ্চা বাঁচে না। তাই তো পদ্মার পানিতে ইলিশেরা বুক ভরে নিঃশ্বাস নেয় আর মন ভরে সাঁতার কাটে। ঠাম্মা, তা ইলিশ কি শুধু আমাদের পদ্মা নদীতেই আসে? হ্যাঁ রে নানু, আমাদের পদ্মার পানি মিঠা, আর পদ্মার সংযোগটা সমুদ্রের সাথেই।
তাই ইলিশেরা পদ্মায় আসে। ও, আর যখনই পদ্মায় আসে আমাদের জেলেরা পদ্মা থেকে ইলিশ ধরে আনে, তাই না? হ্যাঁ নানু ভাই, তুই ঠিক বলেছিস। তাহলে এবার তোরা থাক, আমি বরং বাড়ি চলে যাই। মা, এই তো এলে, আর এখনই চলে যাবে? না না, এখন যেতে হবে না, আজ না হয় থেকে যাও মা। হ্যাঁ ঠাম্মা, আজ থাকো। আমি তোমার কাছ থেকে আরো ইলিশের গল্প শুনবো, থাকো আজ। না রে নানু ভাই, অন্য আরেকদিন তোকে গল্প শোনাবো। জানিস তো, বাড়িতে কেউ নেই। ঠিক আছে মা, তাহলে সাবধানে যেও। ঠাম্মা, আবার যখন আসবে তখন আমার জন্য সর্ষে ইলিশ রান্না করে আনবে। সর্ষে ইলিশ খুবই মজা। ঠিক আছে রে নানু ভাই, আবার আনবো। বাবা, এখন থেকে বাংলাদেশের পদ্মার ইলিশ কিন্তু আমাকে রোজ এনে খাওয়াবে। আমার প্রিয় ইলিশ। আনবো আনবো, তবে শুধু তোর না, সারা মানুষেরই প্রিয় মাছ ইলিশ, বাংলাদেশি পদ্মার ইলিশ। ইস, বাবা গো বাবা, কি গরম! কাঠফাটা রোদও পড়েছে খুব। এ কি, লোকটি এখনো ঘুমিয়ে আছে, ওঠেনি নাকি? দাঁড়া, আজ দেখাচ্ছি মজা। কমলা বালতি থেকে এক পাতিল পানি নিয়ে ঘরে গিয়ে দেখে কমল নাক ডেকে ঘুমোচ্ছে। এত বেলা হয়ে গেল, এখনো নাক ডেকে ডেকে পড়ে পড়ে ঘুমোনো হচ্ছে। এই কে 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 কে? ও বউ, তুমি এই সাত সকালে গায়ের উপর জল কেন ঢাললে? তা ঢালবো না? বলি এখন কটা বাজে শুনি? এখন কি তোমার সকাল মনে হচ্ছে? তা এখন সকাল নয় তো কি? ওই ঘড়ির দিকে তাকালেই বুঝতে পারবে এখন সকাল না দুপুর। ওরে বাপ রে বাপ, বেলা 9টা বেজে গেছে। সেই সকালে জঙ্গলে জ্বালানি আনতে গেছি। গরুটাও গোয়াল ঘরে না খেয়ে ঠায় দাঁড়িয়ে আছে। হাঁস মুরগিগুলোর ডাকে মাথা ধরে যাচ্ছে, আর বুড়ো মিনসে নাক ডেকে আরামে ঘুমুচ্ছে। বলি নদীতে মাছ ধরতে যাবেটা কখন? হ্যাঁ, ইয়ে মানে এক্ষুনি যাব। না 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 না, এক্ষুনি যাচ্ছি। কিন্তু গিয়েই বা কি করব? ঘন্টার পর ঘন্টা বসে থেকেও দু একটা মাছ বাঁধে না। একটা বাঁধুক আর দুটো বাঁধুক, গিয়ে দেখবে তো নাকি? নদীতে যারা যায় সবার জালে কত মাছ বাঁধে, আর তোমার জালেই শুধু মাছ আটকায় না। ধুর! কমলা ঘর থেকে বেরিয়ে গোয়াল ঘরে গিয়ে গরুকে খেতে দেয়, আর কমল ঘর থেকে জালটা নিয়ে বের হয়ে যায়। এত বেলা হলো, এখনো পেটে কোনো দানা পানি কিচ্ছুটি গেল না। এই দিকে আবার ঘুঁটে দিতে হবে। খিদে আমার পেটে ইঁদুর দৌড়ানোর মতো অবস্থা। বউ, আমি গেলাম গো। রান্নাঘরে চৌকির ওপর ভাত বাড়া আছে, চারটে গিলে আমায় উদ্ধার করে যাও। না না না, এখন আর গিলবো না। এমন ঝগড়ুটে বউ সৃষ্টিকর্তা আমার কপালে দিল গো। একদিন একটু জিরিয়েও শান্তি নেই, কি ঝগড়াটে। কমল নদীর উদ্দেশ্যে বের হয়ে গেল। কমলা গোয়াল ঘর থেকে গোবর বের করে সেগুলো চটকাতে চটকাতে বলে, চটকাও চটকাও, গোবর চটকাও। যতদিন বেঁচে আছি মনে হয় এই গোবর চটকিয়ে জীবনটা চলে যাবে। বাবা মা কি দেখেছে এই অকর্মার সাথে বিয়ে দিয়েছিল কে জানে। কতদিন করে বললাম এই গরু দিয়ে কোনো কাজ নেই, এটা বিক্রি করে দাও। না দেয় দুধ, না দেয় বাছুর, কে শোনে কার কথা? ওদিকে কমল একটা নৌকা নিয়ে মাছ নদীর দিকে যায়। কমলকে দেখে শিবু ও দুজন লোক কিছু বলে। তারাও অন্য নৌকায় করে নদীতে জাল ফেলে মাছ ধরে। কি গো কমলদা, আজও মাছ ধরতে এলে বুঝি? মাছ ধরাই যে আমার পেশা গো শিবু। তা মাছ ধরবো না তো কি ধরবো বলো? পেশায় যদি মাছ ধরা হয় তবে মাছ কেন তোমার জালে আটকা পড়ে না? এই যে আমরা একটু আগে এসে এতগুলো মাছ ধরলাম,
আর তুমি সারাদিন বসে থেকেও 2-4টে মাছও ধরতে পারো না। সবই কপাল গো দাদা, সবই কপাল। চেষ্টা করতে তো সমস্যা নেই, দেখি সৃষ্টিকর্তা কবে আমার ভাগ্যে মাছ জোটায়। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করেই যাও। তারা নৌকা নিয়ে অন্য জায়গায় চলে যায়। কমল সেখানেই জাল ফেলে। না, আর বেশি দূরে যাব না, এখানেই জাল ফেলে দেখি। সে জাল ফেলে আস্তে আস্তে টানে। না, আর এভাবে জাল ফেলা আমার পক্ষে সম্ভব নয়, হাতটা লেগে আসছে। যাই, বাড়ি ফিরে যাই। কমল কাঁধে জাল নিয়ে বাড়ির ভেতর ঢুকে। কমলের বউ তখন বারান্দার সিঁড়িতে বসে। এ কি, তুমি আজও খালি হাতে? সেই সকাল থেকে জাল ফেলেই যাচ্ছি তো ফেলেই যাচ্ছি, একটা মাছও তো বাঁধলো না। কি করব আমি? তোমাকে দিয়ে আর কিচ্ছু হবে না, যা করার এবার আমিই করব। তুমি আবার কি করবে? আমি আমার বাপের বাড়ি চলে যাব, তাও যদি না হয় তবে রাস্তায় থাকবো। তবু তোমার সংসারে থেকে এত কষ্ট আমি সহ্য করতে পারবো না, এই বলে দিলাম। দেখি, কাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাল ফেলবো, কত সময় মাছ আমার জালে বাঁধবে না কাল থেকেই দেখব। তবুও তুমি মাথা গরম করো না বউ। কেন, কতদিন করে বললাম এই গরুটাকে বিক্রি করে দাও, বিক্রি করে দাও, শুনলে না তো আমার কথা। এই গরুতে দেয়টা কি? কি দেয়? গরুটা বিক্রি করে একটা ব্যবসা বাণিজ্যও তো করতে পারো নাকি? গরুটি আমার ঠাম্মা আমাকে মরার সময় দিয়ে গেছে। মরার আগে বলেছিল গরুটি যতদিন থাকে আমি যেন যত্ন করে রেখে দেই, নষ্ট না করি। কিভাবে একে বিক্রি করি বলো তো বউ? সত্যসব আদিক্ষিতা। সরো তো, সরো আমার সামনে থেকে। যাও, ঘরে খাবার রাখা আছে, খেয়ে আমায় উদ্ধার করো। রাত গড়িয়ে সকাল হলো। কমলা সব কাজ ছেড়ে কমলকে ঘুম থেকে ডাকতে গেল। কি গো, মাছ ধরতে যাবে না? আজও বেলা হয়ে গেল দেখছি। বলি বেশি বেলা হলে তো আর মাছ পাবে না। আয় ওঠো না, কি মরার মতো পড়ে ঘুমাচ্ছ? আর একটু পরে উঠিব, খুব ঘুম পাচ্ছে। এখনো ঘুমাবে নাকি কালকের মতো গায়ে পানি ঢালা খাবে? এই না 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 না, উঠছি, এই তো উঠে গেছি। কি ভালো একটা স্বপ্ন দেখছিলাম গো বউ, নদী থেকে কত মাছ ধরেছি। ঘুমিয়ে ঘুমিয়ে মাছ ধরতে হবে তোমার, বাস্তবে আর ধরতে পারবে না। ধুর, কোনো সময় একটা ভালো কথাও বলা যায় না, কথা বললেই সব সময় খ্যাক 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 করতেই থাকে। কমল রাগ করে ঘর থেকে বেরিয়ে কাঁধে জাল নিয়ে ঘুটের প্যাকেটটা নিয়ে বেরিয়ে পড়ল। আয় করার মুরদ নেই, ঘরে বসে কত ঢং। ওসব রাগ দেখার সময় আমার নেই, এই বলে দিলাম। কমল মাঝ নদীতে পৌঁছে। যত সময় না মাছ পাবো, আজ আর বাড়ি ফিরবো না। দেখি মাছ কত সময় আমার জালে আটকা না পড়ে থাকে। মাঝ নদীতে গিয়ে সে কয়েকবার জাল ফেলে। কই, একটাও তো মাছ বাঁধলো না। সেই কখন থেকে জাল ফেলেই চলছি, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। ধুর, আর ভালো লাগে না। কমল রাগ করে হাতের কাছে প্যাকেটটা ছুঁড়ে নৌকার ভেতরে একটু দূরে ফেলে দেয়। প্যাকেটের ভেতরে আবার কি? এ তো ঘুঁটে। রাগ করে বাড়ি থেকে বের হবার সময় ঘুঁটের প্যাকেট নিয়ে এসেছি। কপাল আমার, কপাল। সে ঘুঁটিগুলো নদীর জলে ফেলে দেয়। কিছু সময় পর সেখানে অনেক মাছ এসে ঠোকর দেয়। মাছ? এখানে ঘুঁটে ফেলার সাথে সাথে এত মাছ এসেছে, জালটা এবার ফেলি তবে। সে নদীর জলে জাল ফেলে টানার সাথে সাথেই জালে এক জাল ভর্তি মাছ উঠে এলো। এত মাছ! আরে আরে, আমার জীবনে এত মাছ একসাথে জালে উঠালাম। এ তো ঘুঁটের কামাল। আজ আর না, এগুলো নিয়েই বাড়ি যাই। বউ দেখলে আজ খুব খুশি হবে।
সে মাছ ও জাল নিয়ে বাড়ি ফিরে আসে। কমলা তখন উঠানে মুরগিকে খাবার দিচ্ছিল। কমলকে খুশি মনে বাড়ি ফিরতে দেখে, কি গো, তোমাকে আজ এত খুশি লাগছে? এর কারণ কি? আজ দুটো মাছ পেয়েছো নাকি? শুধু দুটো পাইনি গো বউ, অনেক মাছ পেয়েছি। তবে সব তোমার ওই ঘুটের জন্য। ঘুটের জন্যে মানে? ঘুটে দিয়ে আবার মাছ ধরা যায় নাকি? আমাদের গরুর গোবরে জাদু আছে মনে হয় বউ। ভুল করে বাড়ি থেকে ঘুটের প্যাকেট নিয়ে গিয়েছিলাম। রাগ করে সেগুলো জলে ফেলতেই সেখানে অনেক মাছ চলে আসে। তখন জাল ফেলে টানার সাথে সাথেই এই যে এতগুলো মাছ জালে বেঁধেছে। মা গো মা, এত মাছ! সত্যি কি ঘুটের কারণে মাছ উঠেছে? কাল তবে আবারও খুঁটে নিয়ে দেখো তো। আচ্ছা আচ্ছা বেশ, মাছগুলো কিছু রান্না করো, আর কিছু জলে ভিজিয়ে রাখো। কাল যে মাছ আনবো সেগুলোর সাথে হাটে নিয়ে যাব বিক্রি করতে। পরের দিন ভোর হবার সাথেই কমল জাল ও কিছু ঘুটে নিয়ে নদীর উদ্দেশ্যে রওনা হলো। সে জলদি পায়ে হেঁটে নদীতে পৌঁছে গেল। নৌকাটি নিয়ে মাঝ নদীতে এসে সেখানে কিছু ঘুটে ফেলল। এই তো মাছগুলো টোপ গিলেছে। ঘুটে, এই ঘুটের জন্যই মাছ বেঁধেছে জালে। এই ঘুটেগুলোও ফেলি তাহলে। কমলদা, ও কমলদা, তোমার ভাগ্য তো দেখি একেবারে খুলে গেছে গো। এত মাছ তুমি কিভাবে পেলে আজ? সৃষ্টিকর্তা তাকিয়েছে গো আমার দিকে, তাই তো আজ জালে এত মাছ বাঁধলো। যাও যাও, মাছগুলো সব হাটে নিয়ে যাও। বেশি দেরি করো না, না হলে মাছগুলো আবার পচে যাবে। টাটকা মাছের ভালো দাম পাবে কিন্তু, বুঝলে? কমল মাছগুলো হাটে নিয়ে গেল বিক্রি করতে। কিরে কমল, আজ এত মাছ পেলি কোথায়? রোজ তো দু একটা মাছ আনিস হাটে। হ্যাঁ দাদা, আজ অনেক মাছ উঠেছে জালে। রোজ তো আলসেমি করে 10টায় নদীতে যেতাম, আজ সকাল সকাল গিয়েছি, তাই এত মাছ পেলাম। তাহলে এতদিন পরে তোর বুদ্ধি খুললো। দে দেখি, আমাকে 5 কেজি মাছ দে। মেয়ের বাড়ি থেকে অনেক আত্মীয় আসবে। এই নাও তোমার মাছ। মাছগুলো একদম টাটকা দাদা, খেতেও অনেক সুস্বাদু। এর জন্যই তো সব জায়গা দেখে তোর কাছে এলাম মাছ কিনতে। দেখতে দেখতে কমলের সব মাছ বিক্রি হয়ে গেল। সে তার টাকাগুলো গুনতে শুরু করলো। এত টাকা! কতগুলো টাকার মাছ বিক্রি করলাম। যাই যাই, আজ 1 কেজি খাসির মাংস নিয়ে যাই। বউটাকে তো একটু ভালো মন্দ খাওয়াতেও পারি না। কমল মাংস কিনে বাড়ি ফিরল, আর কমলা তখন বারান্দায় পায়চারি করছিল। তুমি এসেছো? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তাই নাকি? এই নাও, ধরো আগে এই মাংসটা ধরো দেখি। মাংস? তা ঘুটে দিয়ে আজও মাছ পেয়েছো নাকি? পেয়েছি মানে অনেক পেয়েছি। এই নাও মাছ বিক্রির সব টাকা। এখানে 2000 টাকা আছে, বুঝলে? কি? 2000? এত টাকার মাছ? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ। আমাদের আর অভাব থাকবে না। তুমি ঘুটে দেবে আর আমি রোজ ঘুটে দিয়ে মাছ ধরবো। যাও, তাড়াতাড়ি মাংসটা রান্না করো। আজ পেট ভরে মাংস ভাত খাবো গো। তাড়াতাড়ি যাও।